সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে অনলাইন ক্লাসে আমি আছি মোহাম্মদ বিশাব আহমেদ, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল টেকনোলজি, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটির নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। এটা আছে তোমাদের কম্পিউটার, সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্সের প্রথম পর্বে। আজকে আমার হচ্ছে এটা এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে। আর এর পূর্বেই আমি এর উপর একটা লেকচার দিয়েছি। আজকে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে লেকচার দিব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার। দ্বিতীয় অধ্যায়টা কি আছে? এই বইয়ের দ্বিতীয় অধ্যায়টা আছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী সম্পর্কে। তাহলে এই বইয়ের দ্বিতীয় অধ্যায় কি আছে? পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী সম্পর্কে। সাধারণত পরিবাহী কি? পরিবাহী হচ্ছে যে সকল বস্তুর ভেতর দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হয় সেগুলোকে বলা হয় পরিবাহী। যদি আমরা ইলেকট্রনীয় সংখ্যা দেখি, যে সকল বস্তুর বা পরমাণুর শেষ কক্ষপথে 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকে সেগুলোকে বলা হয় পরিবাহী বা ধাতু। যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকে তাকে বলা হয় পরিবাহী বা ধাতু। যাই ধাতু তাই পরিবাহী, যাই পরিবাহী তাই ধাতু। এরপর হচ্ছে অর্ধপরিবাহী সম্পর্কে। অর্ধপরিবাহীর ইংলিশ নাম হচ্ছে সেমিকন্ডাক্টর। সাধারণত বলা হয়ে থাকে যে সকল বস্তুর ভিতর দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হয় না, কিন্তু যদি বিশেষ কোনো উপায় অবলম্বন করা হয় তাহলে কারেন্ট প্রবাহ করা যায়। বিশেষ উপায়টা কি? বিশেষ উপায় হচ্ছে যে সকল বস্তুর ভিতর দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হয় না সেই সকল বস্তুতে কি করা হয়? কিছু ভেজাল মিশ্রণ করা হয়। এমন ভেজাল মিশ্রণ করা হয় যাতে করে ওই বস্তুর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে এই জাতীয় যত বস্তু রয়েছে তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী, যেমন কার্বন, সিলিকন। এরপর আসতেছে আরেকটা আমরা ইলেকট্রনীয় সংখ্যা বলতে পারি। যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে তাকে বলা হয় অর্ধপরিবাহী। আরেকটি হচ্ছে অপরিবাহী, যেটির ইংলিশ নাম হচ্ছে ইনসুলেটর। অপরিবাহী যেটির নাম হচ্ছে ইনসুলেটর, ইংলিশ নাম হচ্ছে ইনসুলেটর। যে সকল বস্তুর ভেতর দিয়ে কোনো ক্রমেই কারেন্ট প্রবাহিত হয় না তাদেরকে বলা হয় অপরিবাহী বা ইনসুলেটর। যদি আমরা ইলেকট্রনীয় সংখ্যা জানতে চাই তাহলে এটা হচ্ছে ইলেকট্রনীয় সংখ্যাটা হচ্ছে যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 5 বা 6 বা 7টি ইলেকট্রন থাকবে সেই সকল জাতীয় পরমাণু দ্বারা গঠিত বস্তুকে বলা হয় অপরিবাহী। তাহলে আমরা পরিবাহী সম্পর্কে জানলাম। পরিবাহী হচ্ছে যে সকল বস্তুর ভেতর দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হয় তাকে বলা হয় পরিবাহী। যদি ইলেকট্রনীয় সংখ্যা বলি, যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 1 অথবা 2 অথবা 3টি ইলেকট্রন থাকবে তাকে বলা হয় পরিবাহী। যেমন অ্যালুমিনিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, সোডিয়াম হতে পারে। ঠিক আছে, এরপরে আসি অর্ধপরিবাহীতে। অর্ধপরিবাহী কি? যে সকল বস্তুর ভিতর দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হয় না, কিন্তু যদি কোনো ভেজাল মিশ্রণ করে যায় তাহলে কারেন্ট প্রবাহিত হয়। এই জাতীয় বস্তুকে কি বলা হয়? অর্ধপরিবাহী। যদি এর ইলেকট্রনীয় সংখ্যা দেয়, যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে এই জাতীয় পরমাণু দ্বারা গঠিত বস্তুকে অর্ধপরিবাহী বলা হয়। যেমন কার্বন, সিলিকন। এরপর আসতেছে অপরিবাহী বা ইনসুলেটর। যে সকল বস্তুর ভিতর দিয়ে কোনো ক্রমেই ভেজাল মিশ্রণ হোক আর যাই করা হোক না কেন কোনো ক্রমেই কারেন্ট প্রবাহিত করা যায় না তাদেরকে বলা হয় ইনসুলেটর বা অপরিবাহী।
যে সকল পরমাণুর শেষ কক্ষপথে, আমি যদি ইলেকট্রনীয় সংখ্যা বলি তাহলে হচ্ছে যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 5, 6 অথবা 7টি ইলেকট্রন থাকে, সেই সকল জাতীয় পরমাণু দ্বারা গঠিত বস্তুকে বলা হয় অপরিবাহী। সেই সকল পরমাণু দ্বারা গঠিত বস্তুর ভিতর দিয়ে কোনোভাবে কারেন্ট প্রবাহিত হয় না বলে ওগুলোকে বলা হয় অপরিবাহী। এখন ইলেকট্রনীয় একটু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জেনে নেই। আমরা জানি কোনো পরমাণুর শেষ কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। কোনো পরমাণুর শেষ কক্ষপথে লাস্ট যেটি কক্ষপথ সেটিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? সেটিতে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। এখন এগুলোর বিভাজন আছে 4 প্রকারে। বিভাজনগুলো কি কি? বিভাজনগুলো হচ্ছে প্রথমত থাকতে পারে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমি লিখলাম যে কোনো পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এগুলোকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। সেগুলো কি? 1 হতে 3, এটা একটা ভাগের মধ্যে পড়ে, 4 একাই একটা ভাগ, 5, 6, 7 এটা আরেকটা ভাগ, 8 এটা আরেকটা ভাগ। এখন কোন পরমাণুর কক্ষপথে কয়টা ইলেকট্রন তার উপর ভিত্তি করে তার নামকরণ করা হয়ে থাকে। ঠিক আছে, দেখো বা সেগুলো ধাতু কি অধাতু বা সেগুলো পরিবাহী কি অপরিবাহী এটা নির্ণয় করা হয়ে থাকে। দেখো শেষ কক্ষপথে 1 অথবা 2 অথবা 3টি ইলেকট্রন যাদের থাকে তাদেরকে বলা হয় পরিবাহী বা কন্ডাক্টর। যেমন আমরা দেখতে পারি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 11। সোডিয়ামের পারমাণবিক ভর কত? এটা হচ্ছে 11। ম্যাগনেসিয়ামের কত? 12। অ্যালুমিনিয়ামের কত? 13। দেখো সোডিয়ামের পারমাণবিক ভর কত? 11। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 12। তারপর অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? 13। যদি আমরা এদের ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা। দেখো সোডিয়াম কিন্তু আমি লিখছি 11। সোডিয়াম কত লিখেছি? সোডিয়াম লিখেছি আমি 11, অর্থাৎ এর পারমাণবিক ভর কত? 11। তাহলে ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় আমরা গত ক্লাসে শিখেছিলাম যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। তারপরে কক্ষপথে কয়টা থাকে? 8টা, সর্বোচ্চ 8টা। তারপরে কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে কত? 18টি। এভাবে থাকে আর কি। তাহলে প্রথম কক্ষপথে কয়টা থাকতেছে? 2টা। তারপরে কক্ষপথে থাকতেছে 8টা। প্রথমে থাকলো 2টা, তারপরে থাকলো 8টা। তাহলে হয়ে গেল কয়টা? 8 আর 2 10। আমাদের টোটাল ইলেকট্রন কয়টা? 11টা। যেহেতু 11টা তাহলে 11 মিল করতে আর কতটা লাগবে? আর একটা লাগবে। তো এটা থাকতেছে লাস্ট কক্ষপথ। এখানে লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতেছে? একটা ইলেকট্রন থাকতেছে। তাহলে এটা অবশ্যই ধাতু বা এটা পরিবাহী। এরপরে আসবে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 12। তাহলে এর ইলেকট্রন কিভাবে থাকবে? প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, পরে কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন, তারপরে কক্ষপথে থাকবে কয়টা? 8 আর 2 যেহেতু 10 হয়ে গেছে, পার করতে আর কত লাগবে? 2। তাহলে লাস্ট কক্ষপথে থাকতেছে 2টি ইলেকট্রন। আমরা বলেছিলাম কি যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 1 অথবা 2 অথবা 3টি ইলেকট্রন থাকবে সেগুলো কি পরিবাহী বা ধাতু। তাহলে দেখলাম সোডিয়ামের শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টি ইলেকট্রন। আরেকটা দেখে নেই, এর উপরে যেহেতু 3টে লিখেছি 3টার উদাহরণ দিয়ে নেই। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 13। তাহলে তার ইলেকট্রন সংখ্যা কতটি হবে?
13টি, প্রোটন সংখ্যাও 13টি। যাই হোক ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13টি। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে আমরা জানি যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? প্রথম কক্ষপথে থাকে 2টি ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন। তার পরের কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে কয়টা? 18টি ইলেকট্রন। তাহলে আমাদের আছে 13টা ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষপথে কয়টা থাকলো? 2টা, পরেরটাতে থাকলো 8টা। তাহলে 2 আর 8 কত হলো? 10টা। তাহলে 13টা মিল করতে আর কত লাগবে? 13টা মিল করতে আর লাগবে 3টি ইলেকট্রন। তাহলে লাস্ট কক্ষপথে থাকতেছে কয়টা? 3টা। এটা থাকতেছে 2টা, এটা থাকতেছে 1টা। তাহলে আমরা যে শর্ত দিয়েছিলাম, শর্ত কি? যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 1 অথবা 2 অথবা 3টি ইলেকট্রন থাকবে সেগুলোকে বলা হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর বা ধাতু। তাহলে এটুকু বুঝতে দেই। এরপর যে বিভাজনটা আসবে সেটা হচ্ছে অর্ধপরিবাহী। যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকবে সেগুলো হচ্ছে অর্ধপরিবাহী। যেমন সিলিকন, সিলিকনের পারমাণবিক ভর কত? লেখি যেমন সিলিকন হচ্ছে 14। সিলিকনের পারমাণবিক ভর কত? 14। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস অনুযায়ী জানি প্রথম কক্ষপথে কয়টা থাকে? 2টা, পরের কক্ষপথে কয়টা থাকবে? 8টি। তাহলে 2 আর 8 হলো কত? কত হলো? 10টি। তাহলে 14টা মিল করতে আর কত লাগবে? 4টা। তাহলে লাস্ট কক্ষপথ হলো কত? 4। তাহলে আমাদের শর্তের সাথে মিলে গেছে। শর্ত হচ্ছে কি? লাস্ট কক্ষপথে যদি 4টি ইলেকট্রন থাকে তাকে বলা হয় অর্ধপরিবাহী। তাহলে এটা হচ্ছে একটা সিলিকন হচ্ছে একটা অর্ধপরিবাহী। এরপর আসো অপরিবাহী সম্পর্কে। অপরিবাহীতে আমি কি লিখেছি? যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 5 অথবা 6 অথবা 7টি ইলেকট্রন থাকবে সেগুলো কি? অপরিবাহী। আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি। যেমন ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক ভর কত? 17। ক্লোরিনের পারমাণবিক ভর কত? 17। তাহলে প্রথম কক্ষপথে কয়টা থাকবে? 2টি ইলেকট্রন। পরের কক্ষপথে 8টা। 2 আর 8 কত হলো? 10। তাহলে 17টা মিলাতে আর কত লাগবে? 60টা। তাহলে লাস্ট কক্ষপথে কয়টা থাকতেছে? 60টা ইলেকট্রন। তাহলে যেহেতু আমরা বলেছি কোন পরমাণুর লাস্ট কক্ষপথে যদি 5 অথবা 6 অথবা 7টি ইলেকট্রন থাকে তাহলে তাকে বলা হচ্ছে অপরিবাহী। তার মানে ক্লোরিন একটি অপরিবাহী। এরপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কি? যে সকল পরমাণুর নিষ্ক্রিয় গ্যাস হতে পারে বা নিষ্ক্রিয় মৌল হতে পারে। যে সকল পরমাণুর শেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাস হতে পারে বা নিষ্ক্রিয় মৌল হতে পারে। আমি এখানে নিষ্ক্রিয় পরমাণু লিখেছি। নিষ্ক্রিয় পরমাণু, যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা পরমাণু। যেমন আর্গন, আর্গন হতে পারে, হিলিয়াম হতে পারে ইত্যাদি। যে সকল নিষ্ক্রিয় মৌল এগুলোর শেষ কক্ষপথে অবশ্যই 8টা ইলেকট্রন থাকে। তাহলে পরিবাহী কি, অপরিবাহী কি, অর্ধপরিবাহী কি এবং নিষ্ক্রিয় মৌল কি এগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন এই পরিবাহী
সম্পর্কে আমাদের একটু ধারণা পেতে গেলে একটা সমীকরণ আমাদের জানতে হবে। সেই সমীকরণটা কি? আর সমীকরণ একটা জানতে হবে কি? একটা সমীকরণ সম্পর্কে জানা আমাদের অতীব জরুরি। সেটা হচ্ছে কি আর সমান সমান রো এল বাই এ। এখানে কোনটাতে কি এটা সম্পর্কে একটু বলে নেই। এই বর্ণটাকে বলা হয় রো, আর এটা হচ্ছে এটা বলতে বোঝা হয় রোতে বোঝানো হয় আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এরপর আসছে এল। এরপর আসছে কি এল। এল মানে হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর। লেন্থ মানে কি? লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য। কার লেন্থ অফ কন্ডাক্টর মানে কন্ডাক্টরের দৈর্ঘ্য। এল মানে হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর। এল মানে আছে কি লেন্থ অফ কন্ডাক্টর, পরিবাহীর দৈর্ঘ্য। এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসো এ। দেখো এ লিখেছি না, এ হচ্ছে এরিয়া অফ কন্ডাক্টর। এ মানে হচ্ছে কি এরিয়া অফ কন্ডাক্টর। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল এর প্রথম অক্ষর বা এরিয়ার প্রথম অক্ষর কি এ, এজন্যই এ দ্বারা ক্ষেত্রফল বোঝানো হয়। আর আরতে হচ্ছে আরতে হচ্ছে কি রেজিস্ট্যান্স। আরতে হচ্ছে কি রেজিস্ট্যান্স। কার রেজিস্ট্যান্স? অবশ্যই পরিবাহী রেজিস্ট্যান্স। আর মানে কি রেজিস্ট্যান্স। কার রেজিস্ট্যান্স? পরিবাহী রেজিস্ট্যান্স। তাহলে এইটা সমীকরণ আমরা সম্পর্কে জানবো। এই সমীকরণটা আসলে কোত্থেকে? এই সমীকরণটা আসলে কোত্থেকে এটা আমাদের জানতে হবে। এটা জানতে হলে আমরা যে পরিবাহী সম্পর্কে বললাম, পরিবাহী কি? যার মধ্যে দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হয় তাকে বলা হয় পরিবাহী। এখন পরিবাহীর ভেতরে অবশ্যই রেজিস্ট্যান্স থাকে বা বাধা থাকে, যার কারণে কারেন্ট পরিবাহীর মধ্যে অবশ্যই বাধা থাকে বা রেজিস্ট্যান্স থাকে, যার কারণে কারেন্ট প্রবাহ সহজে হতে পারে না, একটু বাধা পায়। সেটিকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন কোন পরিবাহী রেজিস্ট্যান্স কতটুকু হবে এটা বের করতে গেলে রোধের দুটি সূত্র আছে। এটা এই সূত্র সম্পর্কে আমাদের জানবে, মানে আমরা জানতে পারবো। এই অধ্যায়ে আমরা ওই সূত্র সম্পর্কে জানতে পারবো, আর ওটা আমাদের জানতেই হবে। তাহলে এটা বুঝতে রোধের দুটি সূত্র রয়েছে। সূত্র দুটো কি? সূত্র দুটোর একটি সূত্র হচ্ছে কোন পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। কোন পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। কি লিখেছি হচ্ছে কোন পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে কোন পরিবাহীর রোধকে, রোধ মানে কি রেজিস্ট্যান্স, আর দৈর্ঘ্য মানে কি এল। কোন পরিবাহীর রেজিস্ট্যান্স তার দৈর্ঘ্যের সমানুপাতিক, তাই লিখেছি আর সমানুপাতিক এল।
সূত্রটা কি ছিল? কোন পরিবাহীর রেজিস্ট্যান্স উহার দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ কোন পরিবাহীর রেজিস্ট্যান্স অর্থাৎ আর তার দৈর্ঘ্যের সমানুপাতিক অর্থাৎ এল এর সমানুপাতিক, তাহলে আর সমানুপাতিক এল, এটা লিখেছি। এরপরে রোধের আরেকটি সূত্র হচ্ছে কোন পরিবাহী রোধ বা রেজিস্ট্যান্স উহার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, উহার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আমি লিখেছি কোন পরিবাহীর রোধ উহার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। কোন পরিবাহীর রোধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করা হয়? a। তাহলে ক্ষেত্রফলের ব্যস্ত মানে কি 1/a, ক্ষেত্রফলের ব্যস্ত মানে কি 1/a। যদি ক্ষেত্রফল হতো তাহলে শুধু a হতো, যদি ক্ষেত্রফলের ব্যস্ত তাহলে 1/a। তাহলে রেজিস্ট্যান্সটা হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, তাই পেয়েছি r সমান 1/a। তাহলে আমরা এখানে দুটি সূত্র বললাম। সূত্র দুটো কি? কোন পরিবাহীর রেজিস্ট্যান্স ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, কোন পরিবাহীর রেজিস্ট্যান্স উহার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে এখন এই সূত্র দ্বারা আমরা কি বুঝি? সূত্র দ্বারা আমরা বুঝতে পারি কোন পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স উহার দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে দৈর্ঘ্যটা যত বেশি হবে রেজিস্ট্যান্সটা তত বেশি হবে, দৈর্ঘ্য যত কম হবে রেজিস্ট্যান্স তত কম হবে। উল্টোভাবে যদি বলি রেজিস্ট্যান্স যত কম হবে দৈর্ঘ্য তত কম লাগবে বা দৈর্ঘ্য তত কম হবে, রেজিস্ট্যান্স যত বেশি হবে দৈর্ঘ্য তত বেশি হবে। দ্বিতীয় সূত্রটাকে একটু বলি যে কোন পরিবাহীর রেজিস্ট্যান্স উহার ক্ষেত্রফলের, কোন পরিবাহীর রেজিস্ট্যান্স উহার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, কোন পরিবাহীর রেজিস্ট্যান্স উহার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রফল বলতে কি বোঝায়? পরিবাহীটা দেখতে কেমন? পরিবাহীটা দেখতে গোলাকার, তো গোলাকার বস্তুর ক্ষেত্রফল তার ব্যাসের উপর নির্ভর করে। ব্যাস বলতে সেটা কতটুকু চিকন বা কতটুকু মোটা। তাহলে যদি মোটা বেশি হয় তার মানে তার ক্ষেত্রফলটা বেশি, যদি চিকন হয় তাহলে তার ক্ষেত্রফল কম। যত চিকন তার ক্ষেত্রফল তত কম, যত মোটা তার ক্ষেত্রফল তত বেশি। এখন এখানে বোঝানো হয়েছে যে রেজিস্ট্যান্স তার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে তার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোন পরিবাহীর ক্ষেত্রফলটা যদি কম হয় তাহলে রেজিস্ট্যান্সটা বেশি হবে, কোন পরিবাহীর ক্ষেত্রফলটা যদি বেশি হয় রেজিস্ট্যান্স কম হবে, মানে উল্টো হবে। রেজিস্ট্যান্স বেশি হবে তখনই যখন ক্ষেত্রফলটা কম হবে, অর্থাৎ তারটা চিকন হবে। তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারলাম ক্ষেত্রফল বেশি হলে রেজিস্ট্যান্স কম হবে, ক্ষেত্রফল কম হলে রেজিস্ট্যান্স বেশি হবে। তাহলে এখন এই দুটা সূত্রকে বা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে সমন্বয় করে পাই। দেখি সমন্বয় করে নেই। এটা বুঝবে দেখো লিখেছি কি 1 এবং 2 নম্বর সমীকরণকে সমন্বয় করে পাই। আমরা দেখব 1 এবং 2 নম্বর সমীকরণে কমন বিষয় কোনটি। 1 নম্বর সমীকরণেও কি আছে r সমানুপাতিক, 2 নম্বর সমীকরণেও কি আছে r সমানুপাতিক। তাহলে উভয়খানে থেকে যেটা কমন সেই বিষয়টাকে আমরা কমনে নেই। তাহলে r সমানুপাতিক লিখলাম, কি লিখলাম? r সমানুপাতিক লিখেছি। লেখার পর উভয়ের ডান দিকে যা থাকবে তাকে গুণ করতে হবে। তাহলে ওর ডান দিকে কি আছে l, এর ডান দিকে কি আছে দেখো, ওর ডান দিকে ছিল 1 নম্বর সমীকরণ, ডান দিকে ছিল কি l, 2 নম্বর সমীকরণের ডান দিকে ছিল 1/a।
এ। তাহলে এখন কি করতে হবে, এদেরকে গুণ করতে হলো। ঠিক আছে, আমি কি করলাম, উভয় সমীকরণ থেকে যেটা কমন সেটা কমন নিলাম। কমন নেওয়ার পর কমন কি ছিল, আর সমানুপাতিক আর সমানুপাতিক, এটা ছিল কমন নেওয়ার পর এর ডান দিকে যা আছে তাকে কি করেছি আমি, তাকে আমি গুণ করেছি। তাহলে এখন গুণ যেহেতু করেছি তাহলে এটা কি হবে, আর সমানুপাতিক l বাই a। যদি এর সাথে 1 গুণ, l এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হবে, l ই হবে না। তাহলে কি হচ্ছে, এখানে আছে l বাই a। এটাকে একটু উপরে তুলে নেই। দেখো আমি কি লিখলাম, আর সমানুপাতিক l বাই a। এখন আমি যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিতে চাই তাহলে কি করতে হবে আমাকে, আমরা যারা ম্যাথ করেছি তারা জানি অলরেডি যে সমানুপাতিক তুলে দিতে হলে ওখানে একটা সমান চিহ্ন এবং একটা সমানুপাতিক ধ্রুবক বসাতে হয়। তাহলে আমরা করি সেই কাজটা। আমি কি লিখেছি, আর সমান সমান ধ্রুবক ইনটু l বাই a। এখন ধ্রুবকটা কি, এক একটা বস্তুর রেজিস্ট্যান্স এক এক রকম হয়, এক একটা বস্তুর রেজিস্ট্যান্স এক এক রকম হয়। ধরো সোনার একটা বস্তু নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। সোনার একটা বস্তু নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে কত, 1 মিটার। এই সোনার বস্তুর ক্ষেত্রফল হচ্ছে কত, নিলাম 1 মিটার স্কোয়ার। দৈর্ঘ্য হচ্ছে কত, 1 মিটার। ওর ক্ষেত্রফল নিলাম 1 বর্গ মিটার। তাহলে ওর রেজিস্ট্যান্স একটা হবে, নির্দিষ্ট একটা হতে পারে, আমরা মেপে দেখবো যে কতটুকু হয়। যাই হোক, যতটুকু হয় হোক। এখন যদি রূপার একটা ধরলাম, যদি 1 মিটার সোনার দৈর্ঘ্য, ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ মিটার, ওর রেজিস্ট্যান্স মনে করলাম, ধরলাম আর কি, এটা পিওর বলতেছি না, যে পিওর হচ্ছে ধরলাম আমরা 3 ওহম। এখন রূপার একটা ওই সমপরিমাণ নিলাম, 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার 1 বর্গ মিটার হচ্ছে তার ক্ষেত্রফল। কি নিলাম, রূপের, এটা হচ্ছে সোনা, ওটা হচ্ছে রূপার। তাই সোনার পেলাম 3 ওহম রেজিস্ট্যান্স, ওটার কিন্তু 3 পাবো না। রূপার কখনোই 3 ওহম পাবো না। তাহলে এর ক্ষেত্রফল ওর ক্ষেত্রফল, এর দৈর্ঘ্য ওর দৈর্ঘ্য উভয় সমান, কিন্তু মান কেন ভিন্ন আসলো? মান ভিন্ন আসার কারণ হচ্ছে এক একটা বস্তুর আপেক্ষিক রেজিস্ট্যান্স বলে একটা কথা আছে, যেটা ভিন্ন, এক একটা বস্তুর এক এক রকম। সেটা হচ্ছে ওই বস্তুর জন্য চিরকাল ফিক্সড, অর্থাৎ অপরিবর্তনশীল সংখ্যা, যেটা সবসময় ফিক্সড থাকে। তাহলে সোনার আপেক্ষিক রেজিস্ট্যান্স এক ধরনের, রূপার আপেক্ষিক রেজিস্ট্যান্স এক ধরনের। হ্যাঁ, সেজন্যই এক এক দৈর্ঘ্য, বস্তু, ক্ষেত্রফল সবগুলো সমান হওয়ার সত্ত্বেও তার রেজিস্ট্যান্স এক এক বস্তুর এক একটা হয়ে থাকে। তাহলে বস্তুর মধ্যে যে বিষয়টি ফিক্সড থাকে সেটি হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স। আপেক্ষিক রেজিস্ট্যান্সকে রো দ্বারা প্রকাশ করা হয়, যেটি হচ্ছে তার ফিক্সড, যেটি পরিবর্তনশীল হয় না। তার মানে ওটি হচ্ছে কি, ধ্রুবক, যা পরিবর্তনশীল হয় না তাই কি ধ্রুবক। তাহলে ওটাকে আমরা লিখি রো। ধ্রুবকের স্থানে আমরা কি লিখলাম, রো। ধ্রুবকের স্থানে কি লিখলাম, রো। যেহেতু রো মানে হচ্ছে ধ্রুবক, অর্থাৎ অপরিবর্তনশীল সংখ্যা, তার মানে ফিক্স। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে যদি গুণ করে নেই ভালো করে, তাহলে কি হবে, আর সমান সমান রো এল বাই এ। আর সমান সমান রো এল বাই এ। এখানে আর কি, আর হচ্ছে রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর, রো হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর, এল হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর, এ হচ্ছে এরিয়া অফ কন্ডাক্টর। অর্থাৎ পরিবাহীর রেজিস্ট্যান্স, পরিবাহীর আপেক্ষিক রোধ, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর ক্ষেত্রফল। ঠিক আছে, এবং রেজিস্ট্যান্সের একক কি, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। রেজিস্ট্যান্সের একক কি, ওহম। তাহলে আমি আশা করি যে তোমরা এটা খুব ভালো করে এবং মনোযোগ সহকারে শিখলা। বাসায় বসে বসে এটা খুবই প্র্যাকটিস করবা। এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে এখানে শেষ করছি।
আল্লাহ হাফেজ।